সকাল। বন্ধুরা, আনন্দ শব্দটা আমাদের ঘিরে রাখুক সব সময়, এটাই আমরা চাই। মানুষের মন খুব সহজেই আনন্দে ভাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মতো করে লিখেছেন, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস, উথলি যায় অনন্ত গগনে। মানুষ যখন কষ্টে থাকে, বেদনার অন্ধকারে ধীরে ধীরে ডুবতে থাকে, তখন লালন শাহের অনেক গানের মধ্যে চলো যায় আনন্দের বাজারে, চিত্তমন্দ তম অন্ধ নিরঙ্গম রবে না রে, নিজেকে বাঁচাতে আনন্দের পথে হাঁটতে আহ্বান জানায় এভাবেই। বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় আনন্দ খুঁজে দিয়েছেন প্রকৃতি থেকে। লিখেছেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। অসাধারণ প্রেরণা পাই আমরা আমাদের প্রাণের কবি নজরুলের লেখায়। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান গেয়ে যাব আমরা, বা আমি আপনি সকলে দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। সত্যি, অন্যের জন্য বাঁচার আনন্দটাই আলাদা। মূলত আনন্দ যত ভাগ করবেন ততই বাড়বে। নিজের আনন্দ প্রকাশ জীবনী শক্তিরই অফুরান বহিঃপ্রকাশ। আনন্দ একটি শব্দ, অনেক অনুভূতির সম্মিলন। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার অনুভূতি প্রকাশ করতে চায় নানাভাবে, আর তখনই আনন্দ বাড়তে থাকে। ব্যক্তি আনন্দ অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক যেমন একজনের হাসি সংক্রমিত হয়ে অনেকের হয়ে ওঠে। কিন্তু ভাবুন তো, কষ্ট কি ছড়ায় না? কারো কষ্ট দেখে হয়তো অন্য মন ব্যথাতুর হয়, দীর্ঘশ্বাস ফেলে, সহানুভূতিশীল হয়। কিন্তু যার ব্যথা তারই তো থাকে। সহানুভূতি সহযোগিতা করে, সহযোগিতা নিয়ে পাশে থাকলে কষ্ট ভাগ করা হয় না, কারো কষ্ট কমানো যায় না। পক্ষান্তরে আনন্দ এক থেকে সত্যি সত্যি অনেক হয়। আনন্দের সাথে থাকলে সম্পর্কের আন্তরিকতা স্পষ্ট হয়, আর তাই আনন্দের কথাটাই আমরা বলতে চাই সবাইকে। আনন্দের ছোঁয়ায় ছুঁয়ে রাখতে চাই সবার মন। কষ্টের কথা ফেরি না করি, কষ্ট বিলাসে না বাঁচি, এমনই হোক ইচ্ছে। না চাইলেও আনন্দের পাশাপাশি সব জীবনেই কষ্টের পালা আসে। আসুন না, নিজে নিজেই কষ্টের বোঝা হয়ে নিয়ে ছুঁড়ে ফেলি অনন্ত অসীমে, ঘুরে দাঁড়াই সেদিকে যেখানে আনন্দের বার্তা ছড়ায় জীবনের জয়গান। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস, উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আমন্ত্রণ সবাইকে মহানগরের আজকের আয়োজনে। শরতের মিষ্টি সকালে সবার জন্য মিষ্টি ভালোবাসা নিয়ে স্টুডিও থেকে সঙ্গী হলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। আমাদের প্রতি মুহূর্তের প্রত্যাশা সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন।
সবাই মিলে ভালো থাকলেই আমাদের দেশ থাকবে ভালো। বর্তমানে সবাই মিলে ভালো থাকা ব্যাহত হচ্ছে শুধুমাত্র বন্যার কারণে। দেশের ৬৮টি উপজেলা বন্যা কবলিত, ৫০৪টি ইউনিয়ন পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনো পানিবন্দী রয়েছে। তবে বন্যার সর্বশেষ পরিস্থিতিতে জানতে পেরেছি চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা প্রদানে বর্তমানে ৪৬৯টি মেডিকেল টিম চালু রয়েছে। স্বস্তির খবর, কিন্তু আমাদেরও দায়িত্ব বেড়েছে অনেকটা। বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় অনেকাংশে। বিশেষ করে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পানি বিশুদ্ধকরণ সামগ্রী বেশি প্রয়োজন। তাই আসুন আমরা যার পক্ষে যতটা সম্ভব এই বিষয়ে সহযোগিতা করি। শ্রোতা বন্ধুরা, আজ শোনাব নগর পাঁচালী, নগর উন্নয়ন, নগরী স্রোতস্বিনী, শুভযাত্রা এবং গান। আসুন তাহলে কানপাতি আজকের আয়োজনে। শুরুতেই নগর পাঁচালী। এই শহরের ঐতিহ্যবাহী খাবার, হারানো সংস্কৃতি, বিনোদন কেন্দ্র, বিখ্যাত স্থাপনার গল্প থেকে আজকের পর্বে আমরা শুনব হাজী শাহবাজ মসজিদ বিষয়। লিখেছেন অদ্বৈত মারুত আর পড়ে শোনাচ্ছেন নওশীন ফারহান। ঢাকাকে বলা হয় মসজিদের নগর। এই শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে সুশোভিত দৃষ্টিনন্দন মসজিদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এসব মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে একই সঙ্গে আল্লাহু আকবার ধ্বনিত হয়, তখন সৃষ্টি হয় ভিন্ন রকম পরিবেশ। কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে ঢাকার তিলোত্তমা নগরী হিসেবে খ্যাতি লাভেরও আগে খুব বেশি মসজিদ ছিল না। মোগল শাসনামল অর্থাৎ মুসলমান শাসক ও ব্যবসায়ীরা যখন এই নগরে আস্তানা গড়ে তোলা শুরু করেন, তারপর থেকে বাড়তে থাকে মসজিদের সংখ্যা। প্রিয় বন্ধুরা, নগর পাঁচালীতে আজ আপনাদেরকে শোনাব এমনই এক মসজিদ গড়ে ওঠার গল্প। মসজিদটি গড়ে উঠেছিল মোগল শাসনামলে। নাম হাজী শাহবাজ মসজিদ। বন্ধুরা, আজ থেকে প্রায় 450 বছর আগের কথা। ঢাকা নগরীতে সেই সময় ব্যবসা করতে আসেন কাশ্মীরের ধনাঢ্য ব্যবসায়ী ও সুফি সাধক খাজা শাহবাজ খান। বসতি গড়ে তোলেন ঢাকার অদূরে টঙ্গীতে। জনশ্রুতি রয়েছে শাহবাজ খান জিনদের নিয়ে নামাজ পড়তে আসতেন রমনা এলাকায়। তবে এত দূর থেকে কেন তিনি এখানে নামাজ পড়তে আসতেন, এই সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায় না। বাংলার তখন সুবেদার শাহজাদা মোহাম্মদ আজম। শ্রোতা বন্ধুরা, খাজা শাহবাজ খান সিদ্ধান্ত নিলেন সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পূর্ব কোণে একটি মসজিদ নির্মাণ করবেন। শোনা যায় খাজা শাহবাজ মসজিদের পাশেই নিজের জন্য মাজার নির্মাণ করেন। মাজারের কাঠামো অনেকটা মসজিদের মতন করেই নির্মাণ করেন, আর সেই কারণে এটি জোড়া মসজিদ নামেও অধিক পরিচিত। আবার দেয়ালের রং লাল থাকায় মসজিদটি লাল মসজিদ নামেও পরিচিতি পায়। ঘটনাটি 1679 খ্রিস্টাব্দের। যেখানে তিনি এটি নির্মাণ করেন, জায়গাটি ছিল বেশ নিরিবিলি, ছিমছাম, যা আজও কালের সাক্ষী হয়ে টিকে আছে স্বমহিমায়। নিজের নামে মসজিদটির নামকরণ করা হয় হাজী শাহবাজ মসজিদ। প্রিয় বন্ধুরা, নান্দনিক এই মসজিদ নিয়ে প্রচলিত রয়েছে নানা লোকগাথা। কেউ এই মসজিদকে বলে থাকেন জিনের মসজিদ, কারো কাছে এটি আবার পরিচিত জোড়া মসজিদ নামেও। শ্রোতা বন্ধুরা, মসজিদের পাশের একটি বড় সাইনবোর্ডে লেখা রয়েছে, ঢাকার অভিজাত ধনী ব্যবসায়ী ও বিশিষ্ট সুফি সাধক হজরত হাজী খাজা শাহবাজ জীবিত থাকাকালীন এই মসজিদ এবং তার নিজের মাজার নির্মাণ করেছিলেন 1086 হিজরিতে। সে মোতাবেক মোগল সুবেদার মোহাম্মদ আজমের শাসনামলে 1679 সালে মসজিদটি নির্মাণ করা হয়। বন্ধুরা, শায়েস্তা খান আমলের স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। দৈর্ঘ্য 68 ফুট, প্রস্থ 26 ফুট। এটির মিম্বর ও চৌকাঠ কালো পাথরের তৈরি। মসজিদের আঙিনায় খাজা শাহবাজকে সমাহিত করা হয়।
তার সমাধিসৌধ খাজা শাহবাজের দরগা নামে পরিচিত। এই মসজিদের 4 কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে। পূর্ব দিকের দেওয়ালে রয়েছে 3টি প্রবেশপথ। দক্ষিণ ও উত্তর দেওয়ালে 1টি করে দরজা রয়েছে। এই অঞ্চলে জলবায়ুর আর্দ্রতার কারণে মসজিদের স্থায়িত্ব বাড়াতে তখন দেওয়ালে পাথরের আবরণ দেওয়া হয়েছিল। প্রতিটি দরজার চৌকাঠ কালো পাথর দিয়ে তৈরি। ভেতরের পশ্চিম দেওয়ালে 3টি আকর্ষণীয় মেহরাব রয়েছে। প্রধান মেহরাবের অলঙ্করণ বেশ সুন্দর। মসজিদের পাশে রয়েছে হাজী খাজা শাহবাজের মাজার শরীফ ইমারত। এটি 1 গম্বুজ বিশিষ্ট। মসজিদের স্থাপত্য নকশা অনেকটা মুসা খা মসজিদ বা লালবাগ কেল্লা মসজিদের মতোই। বহুকাল আগে গড়ে ওঠা এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। নগর পাঁচালীতে শুনছিলাম আমরা হাজী শাহবাজ মসজিদ নিয়ে। প্রিয় বন্ধুরা, অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন হয়ে কাজ করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আর আগামী প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেবার দায়িত্ব থাকে অভিভাবকের। তাই সচেতন প্রজন্ম ধরে রাখবে, লালন করবে মাতৃভূমির ঐতিহ্য। ঐতিহ্য ধরে রেখে দেশকে সাজানোর ইচ্ছেটা ওদের ভাবনাকে যত আলোড়িত করবে, ততই দেশ আরও সুন্দর হবে। নতুন উদ্দীপনায় ভালো কিছু নিয়ে এগিয়ে চলবে আমাদের তরুণ প্রজন্ম, এমনই আমাদের প্রত্যাশা। বন্ধুরা, মহানগরের এবারের পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা। প্রামাণ্য প্রতিবেদন নিয়ে সাথেই আছেন শেখ নজরুল ইসলাম। আসুন তাহলে শুনি কি ভাবছে আমাদের তরুণ প্রজন্ম নগরের উন্নয়ন প্রকল্পে। শ্রোতা বন্ধুরা, মহানগরের নগর উন্নয়ন পর্বের তরুণ ভাবনায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, আমরা যারা এই মহানগরীতে বসবাস করি, আমরা চাই একটি নির্মল, সুস্থ, সবুজময় পরিবেশ, যা একদিকে এই মহানগরীকে করবে দৃষ্টিনন্দন, অন্যদিকে রক্ষা পাবে এই মহানগরীর প্রাণী জগতের অস্তিত্ব। আমাদের এই মহানগরীকে সবুজময় করে তুলতে আজকের তরুণরা কি ভাবছেন, তাদের সেই ভাবনা এবং পরিকল্পনার কথাগুলো তুলে ধরার জন্য আজ আমি কথা বলছি ইউনিভার্সিটির কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার। আমাদের এই ঢাকা মহানগরকে আরো বেশি সুন্দরতম করার জন্য সবুজায়ন করা দরকার, তাই না? এই সবুজায়নের ক্ষেত্রে তরুণদের কি ভাবনা, আপনারা কি ভাবছেন? আমাদের যে তরুণ প্রজন্ম আছে, আমরা জানি যে ঢাকা এই মহানগরে অনেক বেশি সমস্যা, পলিউশনের সমস্যা, তারপরে হলো যে ধুলাবালির সমস্যা রাস্তাঘাটে। এই সমস্যাটা সমাধান করতে হলে অনেকগুলো জিনিস করা যেতে পারে। বৃক্ষরোপণ করতে পারি। বৃক্ষরোপণের ব্যাপারে দেখা যায় যে আমরা ওভারব্রিজের নিচে যে মাঝখানে, রাস্তার মাঝখানে যে লেনগুলো আছে, ইভেন ফুটপাথের যে লেনগুলো আছে, এই লেনের পাশাপাশি ছোট ছোট গাছ, যে গাছগুলো বেশি বড় হবে না বাট শাখা পোশাখা বেশি থাকবে, ওই গাছগুলো রোপণ করা যেতে পারে। ইভেন মহাসড়কের আশেপাশে যে বড় বড় বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংগুলোর ওনারদেরকে আমরা উৎসাহ করতে পারি যে তারা কীভাবে সাত কিছু করতে পারে, বা তাদের বারান্দায় বৃক্ষরোপণের যে কর্মসূচিগুলো আমরা দলে দলে সেমিনার, জেনারেল পিপলকে অ্যাওয়ারনেস করা, এসব করার মাধ্যমে পুরো মহানগরকে একটা সুন্দর রূপ দিতে পারবো, যার মাধ্যমে আমরা সুন্দর শ্যামল, ইভেন পলিউশন অনেক কমে যাবে, অনেক ধুলাবালিও কমে যাবে। এরকম বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমেই আমরা সবুজের একটা মহানগর গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছি আরেকজনের সঙ্গে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম আবির আহমেদ, আমি প্রাইম ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের। আপনি তো জানেন এই মহানগরে যারা বসবাস করেন তারা অনেকে কিন্তু ছাদ বাগান করে থাকেন, তাই না? তো এই ছাদ বাগানের মাধ্যমে আমরা কিভাবে সবুজায়ন করতে পারি একটু যদি বলেন। দেখা যায় আমরা ঢাকার ভিতরে যারা আছি অনেকের বাসায় ছাদ থাকে, এই ছাদগুলোকে আমরা ফাঁকা ফেলে রাখি, এতে পানি জমে। এর দ্বারা হয় কি, অনেক সময় অনেক ময়লা আবর্জনা এগুলো জমে, অনেক পরিবেশের অনেক ক্ষতি হয়, পলিউশনের সৃষ্টি হয়। আমাদের যে স্পেসটা আছে ছাদে, এটাকে যদি আমরা বাগান করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের বাসার পরিবেশটাও সুন্দর হয়, এর মাধ্যমে আমরা পরিবেশের সুন্দর হাওয়াও পেতে পারি, অক্সিজেনের মাধ্যমে আমাদের উপকারও হয়। সো এই ছাদ বাগানগুলো যদি আমরা প্রত্যেকে নিজেদের অ্যাওয়ারনেস থেকে তৈরি করতে পারি, তাহলে আমাদের পরিবেশ আলটিমেটলি পলিউশন থেকে অনেক ভালো থাকে। ছাদ বাগান করার জন্য কিভাবে আমরা এই মহানগরের বিভিন্ন বাসিন্দা যারা আছে, বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন, তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি? আমাদের আশেপাশে যেসব মানুষজন আছে
আমরা যদি তাদের সাথে কথা বলি, তাদেরকে এই ছাদ বাগানের উপকারিতা বোঝাইতে পারি যে আসলে ছাদ বাগান করার ফলে যে কী কী উপকার হতে পারে আমার, আপনার, পরিবেশের সবার জন্য, এইসব বিষয় যদি তাদেরকে আমরা সঠিকভাবে বুঝদান করতে পারি, তাহলে তারা এই ছাদ বাগান করার ক্ষেত্রে অনেক উৎসাহিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি আরেকজনের সঙ্গে। আচ্ছা, আপনার কি নাম? চাঁদনি হালদার। আচ্ছা চাঁদনি, আপনি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাই না? হ্যাঁ। আপনি একটু জানাবেন যে এই মহানগরকে সুন্দরতম করার জন্য, অর্থাৎ সবুজায়ন করার জন্য আমরা কি কি উদ্যোগ নিতে পারি? তরুণদের কি কি পরিকল্পনা আছে? অনেকের অনেক পরিকল্পনা থাকে, তবে আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা আছে। সেটা হচ্ছে আমরা শহরে রাস্তাঘাটে বিভিন্ন সময় যে বের হই, দেখি যে রাস্তাঘাটে একদম মানে গাছ শূন্য, যেটা আমার মনে হয় যে আমাদের শহরের জন্য এটা খুবই খারাপ। তো আমরা যদি অনেক করে গাছ লাগাই, ইভেন আমার মনে হয় আমরা যদি প্রত্যেকে এক একজন দৈনিক করে 100টা গাছ লাগাই, আজ থেকে আগামী কয়েক বছর পরে আমাদের শহরটা অনেক সুন্দর হয়ে যাবে। এরপরে যানবাহনের ব্যাপারটা যদি দেখি যে কালো ধোঁয়া বের করা থেকে যদি আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, তাহলে শহরের মানে আমাদের বাতাসও মানে দূষিত হতে পারবে না। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, দেখা যায় সেখানকার পরিবেশগুলো একদম সবুজময়। আমরা কি ওই পরিবেশটা তৈরি করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা শহরের যদি তাকাই, ওখানে কিন্তু হর্নও ইউজ করে না। তো আমার মনে হয় যে ওরকম একটা শহর তৈরি করতে হলে আমাদেরকে অনেক কিছু পদক্ষেপই নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলছি আরেকজনের সঙ্গে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মাহতাবউদ্দিন। আপনি তো ইউনিভার্সিটিতে পড়েন? জি জি জি। আপনি কি বলবেন যে আমাদের এই শহরকে সবুজময় করার জন্য তরুণরা কি কি উদ্যোগ নিতে পারে? আমরা শহরটাকে পরিচ্ছন্ন রাখি, এটা হলো আমাদের মেইন। আগে পরিচ্ছন্ন রাখতে হবে, আর দ্বিতীয়ত আমরা আমাদের শহরে যেরকম বাসা বাড়ি যেরকম একটার পর একটা তৈরি হচ্ছে, এর জন্য আমরা অনেক গাছপালা কেটে ফেলতেছি। এখন যদি আমরা একটা গাছও কাটি, তার জন্য আরও 10টা বা 20টা গাছ লাগানো উচিত আমাদের। আর শহরকে সবুজময় যদি দেখাইতে হয়, তাহলে ধুলাবালি থেকে এটাকে বাঁচাইতে হবে। উন্নত বিশ্বে যেরকম ধুলাবালি নাই, যেরকম রাস্তায় কোনো একটা ময়লা পাবো না, রাস্তা পরিচ্ছন্ন, সেখানে দেখা যায় খালি পায়ে আমাদের হাঁটা যাচ্ছে। বাট আমাদের রাস্তাটা এটা হচ্ছে না। আমরা নিজেরাই রাস্তাটাকে নোংরা করছি, কিন্তু আমরা নিজেটা আবার ওটাকে পরিষ্কার করছি না। 2-1 জনের ভিতরে পরিষ্কার করলেও আরও 10 জনে সেটাকে নোংরা করতেছে। আমাদের আগে নিজেদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। আপনার কি নাম? আমার নাম নুরসাদ খান। আমি প্রাইম ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছি। আপনি কি একটু বলবেন যে আমাদের এই ঢাকা মহানগরকে সবুজায়ন করার জন্য আমরা কি কি উদ্যোগ নিতে পারি? আপনার তরুণদের কি ভাবনা? তরুণদের ভাবনা বলতে সবার আগে যদি আমরা চিন্তা করি ঢাকা শহরকে আরও পরিচ্ছন্ন করার ব্যাপারটা, যেমন ময়লা যে ফেলার যে জায়গাটার কথা বলতে পারি, সেটাকে আরও বেশি মানে ওয়েল ম্যানেজমেন্ট করা। জায়গায় জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, যার কারণে আমাদের তাপমাত্রাও এখন অসহনীয় হয়ে যাচ্ছে। অন্যান্য শহরের তুলনায় ঢাকা শহরে যেটা অনেক বেশি অসহনীয়। সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি মনে করি যে গাছ লাগানোটা সব থেকে বেশি জরুরি। দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কারের ব্যাপারটা খুবই বেশি জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন এই মহানগরকে সবুজময় করে তুলতে আজকের তরুণদের ভাবনা এবং পরিকল্পনার কথা। তাদের সেই ভাবনার সাথে একাত্ম হয়ে আমরাও পরিবেশের বিপর্যয় রোধ করতে চাই এবং গড়ে তুলতে চাই একটি নির্মল, সুস্থ, সবুজময় মহানগর। প্রিয় শ্রোতা, মহানগরের নগর উন্নয়ন আজ এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। শ্রোতা বন্ধুরা, অনেক স্বপ্নের কথা শোনালো কিন্তু আমাদের প্রজন্ম। ইচ্ছে চাওয়া সবই দেশকে ঘিরে। নিশ্চয়ই আমরা ওদের পাশে থাকব, মানসিক শক্তির আধার হয়ে। আমাদের কণ্ঠে থাকবে বাংলার গান, আমাদের চোখে থাকবে তরুণ প্রজন্মের স্বপ্ন, আর বুকের গহীনে জল করবে একটি শব্দ, বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মেঠো পথের বাউল আমি, লম্বা মাথার কেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মেঠো পথের বাউল আমি, লম্বা মাথার কেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ।
মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। টিন বাজে আমার হাতেরই এক তারা, গলায় আমার সুর লাগে না দেশের কথা ছাড়া। টিন বাজে আমার হাতেরই এক তারা, গলায় আমার সুর লাগে না দেশের কথা ছাড়া। আর কারো গান কারো সুরে পাই নয়া বেশ, মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। দেশের ডাকে সোজায় আমার পিঠের শির দাঁড়া, সবাই প্রাণের আপন মানুষ বাংলা বলে যারা। দেশের ডাকে সোজায় আমার পিঠের শির দাঁড়া, সবাই প্রাণের আপন মানুষ বাংলা বলে যারা। আর কোনো দেশ কোনো দূরে যাই না বিশেষ, মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মেঠো পথের বাউল আমি, লম্বা মাথার কেশ, মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে মধুর বাংলা গান, বুকে বাংলাদেশ। মুখে বন্ধুরা, দেশের গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী, লিখেছেন নজরুল ইসলাম, সুর করেছেন অজিত রায়। যারা শুনছেন এই মুহূর্তে সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আহ্বান। প্রিয় অনুষ্ঠান নিয়ে লিখুন আপনার মনের কথা, আর কি শুনতে চান, আর কি হলে মহানগর ভালো আরো ভালো লাগবে জানাতে পারেন লিখে। আর এজন্য রয়েছে দুটি মাধ্যম, চিঠি এবং ইমেল। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরি ই বাংলানগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। আর ইমেল করতে পারেন mohanagorbb@gmail.com, mohanagorbb@gmail.com এই অ্যাড্রেসে। প্রিয় বন্ধুরা, এবারে আমরা শুনব নগরীর স্রোতস্বিনী পর্বটি। নগরীর অতীত ঐতিহ্যের নদী, খাল ও জলাশয়ের গল্পে আজ শুনব শীতলক্ষা নদী নিয়ে। নগরীর স্রোতস্বিনী পর্বটি গ্রন্থন উপস্থাপনায় আমান চপল। একটা সময় একটি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ নগরী। সে সময় দূর দূরান্ত থেকে আসা বিদেশি জাহাজে খাবার পানি সংগ্রহ করা হতো সেই নদী থেকেই। নদীর কিনারায় আপন মোড়ে চড়ে বেড়াতো গরুর পাল। দুপারে গাছপালায় ছাওয়া সড়ক, ফাঁকে ফাঁকে বসতি আর বাজার। নদীটির জলপ্রবাহ বেশ গভীর ও মন্থর। ভরা বর্ষাতেও উপচে পড়ে না স্রোত, প্লাবিত হয় না অববাহিকা, তাই পাড় ভাঙার দুর্নামও নেই তার। এমন শান্ত নদী সচরাচর দেখাই যায় না। প্রিয় শ্রোতা, বলছি ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা শীতলক্ষার কথা। শীতলক্ষা ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। এর অন্য নাম লক্ষা নদী। ঢাকার মতোই এটি গাজীপুর ও নরসিংদীর পাশ দিয়েও প্রবাহিত হয়েছে। শীতলক্ষা প্রায় ব্রহ্মপুত্রের সমান্তরালে প্রবাহিত। গাজীপুরের টোক এলাকায় ব্রহ্মপুত্র দুই ভাগে বিভক্ত হয়েছে, যার একটি বানর নদী নামে পরিচিত।
এই বানর নদী পরে লখপুরে এসে শীতলক্ষা নাম ধারণ করে। ভাটিতে নামলে পশ্চিম পারে গাজীপুরের কালীগঞ্জ, পূর্ব পারে নরসিংদীর ঘোড়াশাল, ভাটিতে রূপগঞ্জ। তার নিচে ডেমরার কাছে বালু নদীকে বুকে নিয়ে দক্ষিণে এগিয়েছে শীতলক্ষা। শীতলক্ষা কলাগাছিয়ার কাছে আবার ধলেশ্বরী নদীতে পড়েছে। এ নদীর দৈর্ঘ্য 110 কিলোমিটার। নারায়ণগঞ্জের পাশ দিয়ে এর প্রস্থ 300 মিটার, কিন্তু অন্যান্য জায়গায় গড়ে 100 মিটার। ডেমরার কাছে এসে এর প্রবাহ সবচেয়ে বেশি। ডেমরায় সর্বোচ্চ 2600 কিউসেক প্রবাহ পরিমাপ করা হয়েছে। শীতলক্ষা নদীর নাব্যতা প্রায় সারা বছরই সমান। ইতিহাস বলে মহারাজ প্রথম বল্লাল সেন একডালায় তার দুর্গ নির্মাণ করেন। সেন বংশীয় রাজাদের কেউ কেউ একডালাতে বাস করেই এই অঞ্চলের শাসন পরিচালনা করতেন। পরবর্তী সময়ে এখানে ছিল ঈশাখার দুর্গ। ঢাকার ইতিহাস গ্রন্থে যতীন্দ্রমোহন রায় লিখেছেন, সম্ভবত লাখপুর নামের সাথে লাক্ষা নদীর সম্বন্ধ বিজড়িত আছে। স্বচ্ছ সলিলায় এই স্রোতস্বিনীর পানি অতি নির্মল ও সুস্বাদু হওয়ায় শীতলক্ষা নামে অভিহিত বলেও মনে করেন অনেকেই। আর স্থানীয় জনশ্রুতিতে যে নদীর পানি শীতল ও লক্ষ্মী, তারই নাম শীতলক্ষা। এই লক্ষ্মী নদীর বিশুদ্ধ পানির খ্যাতি একসময় ছড়িয়ে পড়েছিল জগৎ জুড়ে। জাহাজে জাহাজে যেত পিওর শীতলক্ষা ওয়াটারের চালান। একসময় ইংল্যান্ডের কোম্পানিগুলো ওষুধ তৈরির কাজে এই স্বচ্ছ নদীর সুশীতল পানি ব্যবহার করত বলে উল্লেখ রয়েছে জাতীয় তথ্য বাতায়নে। আগে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। সে সময় থেকে ইতিহাসে এই নদীর নাম পাওয়া যায়। এ নদীর পাশেই গড়ে উঠেছে অনেক বসতি, অনেক কলকারখানা স্থাপনের ফলে জমজমাট হয়ে উঠেছে নদীপাড়। এই নদী তখন যোগাযোগের খুব ভালো মাধ্যম ছিল। বাংলাদেশের এককালীন বিখ্যাত মসলিন শিল্প শীতলক্ষা নদীর উভয় তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে। অধুনালুপ্ত পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি জুট মিলও ছিল এই শীতলক্ষার তীরেই। বর্তমানেও নদীর দুধারে অনেক ভারী শিল্প কারখানা গড়ে উঠেছে। এই নদীর তীরে ঘোড়াশালের উত্তরে পলাশে 3টি এবং সিদ্ধিরগঞ্জে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বাংলাদেশের অন্যতম ব্যস্ত নারায়ণগঞ্জ বন্দর ও শহর এই নদীর তীরেই অবস্থিত, যা আজও এই কোমল স্রোতস্বিনীকে পরম যত্নে আগলে রেখেছে। নগরীর স্রোতস্বিনীর পর্বে জানছিলাম আমরা শীতলক্ষা নদীর গল্প। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, এই কথাগুলো আমরা গল্পে শুনেছি। অনেকে হয়তো দেখেছি। আমাদের দেশের গ্রাম বাংলার সমৃদ্ধ সেই ঐতিহ্য নিয়ে প্রচলিত এই প্রবাদটি আজও মানুষের মুখে মুখে ঘোরে। সেখন কবেকার কথা। একটা সময় প্রায় প্রতি বাড়িতে পুকুর থাকতো, ছোট বা বড়, গোসলের জন্য, গৃহস্থলী নানা কাজের জন্য, আবার মাছ চাষের জন্য। যারা বাড়িতে না থাকতো তারা অন্য কোনো পুকুরে কাজ সারতেন। সম্প্রীতির এক অপূর্ব বন্ধন ছিল আমাদের। বন্ধুরা, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে এবার যেতে চাই শুভ যাত্রা পর্বে। গত পর্বে ঢাকার ভেতরে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিসের তথ্য জেনেছিলাম আমরা। আজ জানবো মিরপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের কিছু তথ্য। আলিফ ছাড়ে মিরপুর 14 থেকে, এরপর মিরপুর 10 হয়ে মিরপুর 2, সনি সিনেমা হল, মিরপুর 1, মাজার রোড, কোনাবাড়ি, রূপনগর, বেড়িমাঠ, বিরুলিয়া, আশুলিয়া, জিরাবু, ফ্যান্টাসি কিংডম হয়ে নন্দন পার্ক পর্যন্ত চলাচল করে। আলিফের আরেকটি বাস অন্য রুটেও পাবেন, সেটি হচ্ছে মিরপুর 1 থেকে শুরু হয়ে মিরপুর 2, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী, ওয়্যারলেস, গুলশান 1, বাড্ডা লিংক রোড, মধ্যবাড্ডা, মেরুল, রামপুরা ব্রিজ হয়ে বনশ্রীতে পৌঁছে। গাবতলী থেকে ছাড়ে অসীম পরিবহন, টেকনিক্যাল আনসার ক্যাম্প, মিরপুর 1, সনি সিনেমা হল, মিরপুর 2, মিরপুর 10, মিরপুর 11, পূরবী, কালশি, ইসিবি স্কোয়ার, MES শেওড়া, কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, নন্দা, নতুন বাজার, মাসতলী, শাহজাদপুর, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল, রামপুরা ব্রিজ, বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত এই লম্বা রুটে চলে। বন্ধুরা, আগামী অনুষ্ঠানে অন্য কোনো বাস রুটের খবর নিয়ে ফিরে আসার প্রত্যাশায় শেষ করছি আজকের শুভযাত্রা পর্বটি। একই সাথে শেষ করব আজকের মহানগর। তবে শেষের আগে বন্ধু হয়ে প্রতি মুহূর্তে সচেতন থাকার অনুরোধ করছি। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে পরিবারের নিরাপত্তার স্বার্থে পরিষ্কার করে ফেলুন যে কোনো পাত্রে 3 দিন জমে থাকা পানি। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ঘরের মশা তাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বন্ধুরা,
আজকের এই আহ্বান রেখে মহানগর শেষ করছি। গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।